আরেকটা নতুন বিল্ডিং যেটা অ্যাডেড হয়েছে, কারণ এখানে আমাদের যে মূল বিল্ডিংটা হবে তার আগে এখন পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে এবং স্টুডেন্ট আছে তাদের জায়গা হচ্ছিল না, সেই জন্য আলাদাভাবে স্যাংশন দিয়ে এখানে বোধহয় 86 লক্ষ টাকা দিয়ে খুব দ্রুততার সঙ্গে, এত দ্রুত কাজ কোথাও সরকারিভাবে হয়নি, বিল্ডিংটা কমপ্লিট হয়েছে, আমরা উদ্বোধন করলাম। আমার ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন পূরণের দিন। ধীরে ধীরে কেউ আমার কাছে দাবি করেনি, কিন্তু আমি অনুভব করেছিলাম 60,000 লোকের একটা বিধানসভা কেন্দ্র, এখানকার বিশেষ করে ছাত্রীদের অনেক অসুবিধা হয় বাইরে মফস্বলে গিয়ে অমরপুর, সাবরুম বা বিলোনিয়া গিয়ে ভর্তি হবার, কারণ এখন এত মার্কসের প্রতিযোগিতা যে সিট পাওয়াই মুশকিল। তো এখানে যদি হয় লোকালরাও পাবে, বাইরের যারা পাবে না তারাও একটা শহরের কাছাকাছি জায়গায় একটা সুযোগ সুবিধা পাবে। তো আমাদের এখানেও সামনের একটা বিল্ডিং হবে বড়, সেটা প্রায় আশা করি 55 কোটি টাকার মতো হবে। আমাদের এই এলাকায় প্রায় 100 কোটি টাকার মতো কাজ এখন শুধু শিক্ষাক্ষেত্রে চলছে, স্কুল এবং কলেজ মিলিয়ে। এছাড়া স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি সড়ক যোগাযোগ, পানীয় জল, সেচের জল, সেগুলো আছে, সেগুলো আলাদা সাবজেক্ট। তবে আজকে যে ফ্রেশার্স ওয়েলকাম হয়েছে আমরা খুব খুশি, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আশা করি ছেলেমেয়েরা, আজকের ছাত্র সমাজ দেশকে চিনবে, জানবে, মানুষকে ভালোবাসবে এবং তারা সুস্বাস্থ্যের অধিকারী হবে, জ্ঞানের অধিকারী হবে এবং সেইভাবেই আগামী দিন একজন দায়িত্বপূর্ণ নাগরিকের কর্তব্য তারা পালন করবে। তাহলেই দেশ সমৃদ্ধ হবে, শক্তিশালী হবে। আমি তাদের সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সবাই ভালো থাকবেন আপনারা। আমাদের ডাইরেক্টর সাহেব এবার অল ত্রিপুরা মিটে গিয়ে বেশ কিছু প্রাইজ কুড়িয়ে এনেছে ছেলেরা মেয়েরা। আমি তো বলছিলাম যে এই প্রাইজগুলো তো তোমরা পাওনি, আমার মনে হচ্ছে আমি পেয়েছি, কারণ এটা আমার স্বপ্ন ছিল এখানে কলেজটা হোক, কারণ এর মধ্যেই আমরা বেঁচে থাকবো। আমাদের কীর্তি এবং সৃষ্টির সঙ্গে যদি আমাদের নাম জড়িয়ে থাকে, সেটাই আমাদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যতের মানুষের কাছে পরিচিত। ফিরে যাওয়া যাবে না সেই দিনগুলোতে, যেদিন আমরাও এরকম ভাবে এবিবি কলেজে নবীনবরণ উৎসবে সামিল হয়েছি। আমরা একটা উত্তাল সময়ে ছাত্র জীবন ছিলাম, যেগুলো তোমরা ইতিহাস পড়ে জানতে পারবে, কিন্তু তখনকার সময়টা অনুভব করতে পারবে না, কারণ দেশের সর্বত্র একটা হতাশা, একটা নতুন পথের সন্ধান, একটা নতুন রাজনৈতিক সমীকরণ এবং ছাত্রদের মধ্যে গভীরভাবে ঢুকে গেল যে সমাজ পরিবর্তন করতে হবে। এক একজন এক এক মতের শুরু হলো নকশাল আন্দোলন সেই 70 দশকে। কেউ কেউ স্লোগান তুললেন, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান বললেন যে বন্দুকের নলই হচ্ছে ক্ষমতার উৎস, যোদ্ধার মজুদ্দার ধনী শ্রেণীকে কোতল করতে হবে, খুন করতে হবে, একটা খুন সন্ত্রাসের পথে চলে গেল বিশেষ করে পশ্চিমবাংলার সমস্ত ভালো ভালো মেধাবী ছাত্ররা। আমি তখন পশ্চিমবাংলায় ছিলাম কিছুটা, প্রেসিডেন্সি কলেজ একটি রত্ন, যারা দেশকে হয়তো একদিন সঠিক নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ করতে পারত, তারাও কালোর স্রোতে হারিয়ে গেল। That was a great loss for the country. যে কোনো দেশের ছাত্র সমাজ যদি বিভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, হিংসাশ্রয়ী হয়, অথবা পঠন পাঠন ছেড়ে শুরু রাজনীতিকে মাথায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে সেদিন সক্রিয় রাজনীতি করা উচিত কি উচিত না সে প্রশ্নে আমার মতামত হচ্ছে সচেতনতা অবশ্যই প্রয়োজন। সমাজের পরিবর্তন, সমাজের সমস্যা, দেশের সামনে চ্যালেঞ্জগুলো, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন পথ তৈরি হচ্ছে এবং একটা টার্গেট আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন যে 47 সালের মধ্যে দেশকে শ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। টার্গেট আমাদের জীবনে তোমরা দেখেছো কোভিডের কি মারাত্মক প্রভাব।
আমাদের জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কখনো হইনি। চারিদিকে বিষণ্ণ নীরবতা, সাইরেনের আওয়াজ, মৃত্যু ভয়ে ভীত মানুষ, স্তব্ধ হয়ে গেছে স্কুল কলেজের প্রাঙ্গণ, শিক্ষাঙ্গন, খেলার মাঠ, আনন্দ উৎসব সব স্তব্ধ হয়ে গেছে। আমরা ভাবতে শুরু করেছিলাম যে আর কখনোই বোধহয় এর থেকে আমরা মুক্তি পাবো না, এই বোধহয় পৃথিবী ধ্বংসের রাস্তায় যাচ্ছে। যাই হোক, ঈশ্বরের কৃপায় আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমি অনুভব করলাম যে এত বড় একটা এলাকা, আমি আগে বনমালীপুর থেকে নির্বাচিত হয়েছি, মন্ত্রী হয়েছি, বিধানসভার সদস্য হয়েছি, কিন্তু এখানে এসে যখন দেখলাম যে কিছু নেই, একটা হায়ার সেকেন্ডারি স্কুল, স্বর্ণযুগ নাকি ছিল তখন, সেখানে বসার বেঞ্চ টেবিল নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিসিটি নেই। আফটার 72-73 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, যখন দাবি হচ্ছিল তারস্বরে যে ত্রিপুরায় স্বর্ণযুগ চলছে, তখন ওই এক পল্লীমঙ্গল রাস্তার সঙ্গে আছে, সেটা দেখিয়ে সমস্ত স্কুলগুলোর চেহারা জরাজীর্ণ, বসার ব্যবস্থা নেই, কারেন্ট নেই, কম্পিউটার নেই, টুল টেবিল চেয়ার বেঞ্চ নেই, টয়লেট নেই। আমাকে এক মিস্টার তরুওয়ালাদের কথা ছিলেন, বলছে স্যার মাথা নিচু, যে ছেলেরা তো জঙ্গলে চলে যায় ওই যতীন্দ্রকুমার হায়ার সেকেন্ডারি স্কুল, আমি আমার ছাত্রীরা, আমাদের শিক্ষিকারা কোথায় যাবো? একটা টয়লেট অন্তত ব্যবস্থা করে দিন। মাথায় হেড হয়ে গেছে। আমি দেখলাম সরকারের কাছে লেখালেখি করলে কবে এডুকেশন দপ্তর, এডুকেশন মন্ত্রী সমস্ত, আবার উপস্থিত বিধায়ক তহবিল থেকে সেখানে কারেন্টের ব্যবস্থা করলাম, কম্পিউটার দিলাম, এবং সেই ফান্ড থেকে টেবিল চেয়ার বেঞ্চ করে দিলাম, টয়লেট করে দিলাম। এই দিয়ে আমি শুরু করেছিলাম। আজকে 8,51,00,000 টাকা সেখানে স্যাংশন হয়েছে, নবকলে বলে সেখানে বিল্ডিং তৈরি। এই মুহূর্তে আমার এই বিধানসভা কেন্দ্রে প্রায় 100 কোটি টাকার কাজ চলছে এডুকেশনের উপরে। 100 কোটি ধরেছি আমি, এই 55 কোটি নিয়ে এই কলেজের জন্য। স্বপ্ন দেখতে হয়, কেউ বলেনি। আমি ভেবেছি যে না, এখানকার ছেলেমেয়েরা যাবে কোথায়, বিশেষ করে মেয়েদের এখনো কেউ ওই অমরপুর, বিনোনিয়া, সাতরুম পাঠাতে চায় না। কোথায় থাকবে, কে থাকবে, সঙ্গে পরিবারের একটা অসুবিধা হয়, যে তারা যদি এখানে একটা কলেজ পায় তাহলে অনেক সুবিধা হবে, বাইরের ছেলে মেয়েরা আসতে পারে। জায়গা নিয়ে টানাটানি, তারপর সরকার বলছে তুমি পিপিপি মডেলের কলেজ নাও। আমি বললাম যে না, আমি সরকারি ডিগ্রি কলেজ আমার লাগবেই, যে কোনো ভাবে হোক। আদারওয়াইজ আমি দলের ভিতরের কথা আজকে বলছি, সরকারকে বলেছি, এডুকেশন মিনিস্টারকে বলেছি, আমি রাস্তার মধ্যে বসে আমার সব লোক চলে। কারণ একবার স্বপ্ন দেখানো আমি শুরু করে দিয়েছি যে কলেজ চাই, যে কোনো। এখানে স্কুলের যে আছে পাশে আপনারা দেখছেন, ওরা সবাই না করছে, এসএমসি না করছে, এখানে না করে দিকে আরেকটা জায়গায় দেখলাম না, আমার বারবার পছন্দ হয়েছিল। বিশাল মাঠ আছে, আগামী দিন এখানে একটা খেলার জন্য মিনি স্টেডিয়াম করা যাবে, এখানে একটা বড় বিশাল ইমারত থাকবে। প্ল্যানটা, এস্টিমেটটা যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি চাইলাম, আমার চিফ ইঞ্জিনিয়ার, আমার এডুকেশন কমিশনার, আমি দেখলাম যে সেখানে কোনো কালচারাল হল নেই, মানে অডিটোরিয়াম নেই। একটা ডিগ্রি কলেজ, সেখানে কালচারাল হল থাকবে না। আমরা তো স্কুল জীবন থেকে দেখেছি। আমি নিজে স্কুলের ছাত্র হিসেবে সেখানে মানে শনিবার দুটো পিরিয়ড ছিল আমাদের কালচারাল ক্লাস। এই যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলা, প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে বিভিন্ন সাবজেক্টের উপর মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে, এতে তারা শক্তি অর্জন করেছে, অভ্যাস হয়েছে, সাহস পেয়েছে, পড়াশোনার আগ্রহ বেড়েছে। বিভিন্ন ধরনের সাবজেক্ট আমাদের হেডমাস্টার মশাই ধীরেন্দ্রনাথ নন্দী ছিলেন, তিনি দিতেন। এডুকেশন বলে খুব লাজুক ভাবে আমি বারবার ফাঁকি দিতাম, কিন্তু একবার আমাকে ধরে চ্যাংগুলা করে মঞ্চে নিয়ে গেছে। আমি তবে আরো সরল হয়ে আছি, বক্তৃতা করবো জীবনে